আওয়ামী লীগের বড় বড় আমলা সচিবালয় যারা, তাদের সংখ্যা এখন ক্রমশ ঘুরতে গেলে দেখা যায় যেখানে সেখানে তারা কিন্তু নিয়োগ পাচ্ছেন, তারা প্রমোটেড হচ্ছেন এবং বর্তমান সরকারের প্রশ্রয়ে তারা কিন্তু সব জায়গাতে আবার নিজেরা মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে যাচ্ছে। এবং গত 15ই আগস্টে তাদের শোক দিবসের কর্মসূচি পালন আগের বছরের চেয়ে বিভিন্ন জায়গায় সরকারি প্রশ্রয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অঙ্গন থেকে শুরু করে বড় বড় জায়গায় তারা যেভাবে বিচরণ করছেন তাতে বোঝা যাচ্ছে যে একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে প্রকারান্তরে রাজনীতিতে পুনর্বাসনের একটা ষড়যন্ত্র। প্রায় 50,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন নিয়েছে প্রথম মাসে সরকার, আর এ পর্যন্ত প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে সরকার ঋণ গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুগণ, ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সরকার ক্ষমতায় আসার পরে ব্যাপক হারে পুশিনের প্রেসার চলেছে, সীমান্ত হত্যা চলেছে। সেটা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। 11 দল জামাত ইসলামীকে সেই সব সীমান্তবর্তী জেলাগুলোতে তার প্রতিবাদ করতে হয়েছে, ভূমিকা রাখতে হয়েছে, রাজধানীতে মিছিল করতে হয়েছে। সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি দলীয়করণের ব্যাপারে তো আপনাদের কাছে তথ্য দিয়েছি এবং ওর সাথে তো এটাও যুক্ত যে যারা যারা সৎ অফিসার ছিলেন সরকারের বিবেচনায়, যিনি তাদের দলীয় লোক মনে করেন না অথচ সৎ মানুষ, তাদেরকে দেদারছে ওএসডি ট্রান্সফার, বদলি, ডিমোশন, প্রাপ্য প্রমোশন, ডিউ প্রমোশন তাদেরকে দিচ্ছে না, চরমভাবে ডিপ্রাইভ করা হচ্ছে। সেজন্য বেছে বেছে তাদের দলীয় লোকদেরকে সামনে এনে এবং দেখা যাচ্ছে যে এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বড় বড় আমলা সচিবালয় যারা, তাদের সংখ্যা এখন ক্রমশ ঘুরতে গেলে দেখা যায় যেখানে সেখানে তারা কিন্তু নিয়োগ পাচ্ছেন, তারা প্রমোটেড হচ্ছেন এবং বর্তমান সরকারের প্রশ্রয়ে তারা কিন্তু সব জায়গাতে আবার নিজেরা মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এবং গত 15ই আগস্টে তাদের শোক দিবসের কর্মসূচি পালন আগের বছরের চেয়ে বিভিন্ন জায়গায় সরকারি প্রশ্রয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অঙ্গন থেকে শুরু করে বড় বড় জায়গায় তারা যেভাবে বিচরণ করছেন তাতে বোঝা যাচ্ছে যে একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে প্রকারান্তরে রাজনীতিতে পুনর্বাসনের একটা ষড়যন্ত্র তাদের রাজনৈতিক হীন স্বার্থে তারা কিন্তু শুরু করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 6 মাসের সরকারের এই কার্যকালে প্রত্যেকটি বিষয় অর্থাৎ গণভোটের গণরায়, জুলাই সনদ, আইন শৃঙ্খলা, জানালা নিরাপত্তা, দ্রব্যমূল্য, প্রশাসনিক নিরপেক্ষতা সহ যতগুলো বিষয় আমি উল্লেখ করলাম, এই সব বিষয়ে সরকারের 6 মাসের চরম ব্যর্থতা বিষয়টি আমরা জাতির সামনে উপস্থাপন করছি এবং আমরা কিছু পরামর্শ বিভিন্ন সংবাদ সম্মেলনে দিয়েছি যে গণভোটের গণরায় বাস্তবায়ন করে এই সংকট নিরসন করতে হবে। গ্যাস জ্বালানি সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে এবং কৃষি, শিল্প, সেচ, বিচার ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশক পথে হাঁটছেন সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমি শুরুতে বলেছিলাম যে সরকারের নেতিবাচক এবং ব্যর্থতার জায়গাগুলো তো আমি বললাম, 2টা জায়গায় আমরা একটু স্বীকৃতি দিচ্ছি কিছুটা হলেও, সেখানে সরকারের কোনো কৃত্য নেই, কিন্তু আমরা সেটা স্বীকার করি। সেটা হচ্ছে আমাদের দেশের রিজার্ভ যে একটা স্থিতিশীলতা রক্ষার কিছুটা চেষ্টা যে চলছে, এর পিছনে সরকারের কোনো কৃতিত্ব নাই। আমাদের প্রবাসে কর্মরত বিদেশি রেমিটেন্স যোদ্ধা যারা দেশপ্রেমিক, তাদের রক্ত, হাড়, ঘাম পানি করে যারা রেমিটেন্স বিদেশে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের কারণেই রিজার্ভের ক্ষেত্রে কিছুটা হলেও একটা স্থিতিশীল পরিস্থিতি মাঝে মাঝে লক্ষণীয় হচ্ছে। আর একটা হলো পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের কারণে ওই সময় বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে সরকার একটা বিশেষ কমিটি করেছিলেন উভয় পক্ষের সদস্যদেরকে নিয়ে, 10 জন সদস্যের সমন্বয়ে। 30 দিনের মধ্যে ওনারা সেই কমিটিতে প্রচেষ্টা চালিয়ে সমস্যার কারণ এবং সমাধানের একটা পথ ওনারা বের করেছে। সেটাও বিরোধী দলের প্রস্তাবের কারণে হয়েছিল। এটুকু আমরা স্বীকৃতি দিচ্ছি যে সেই উদ্যোগটা তারা গ্রহণ করেছিলেন।
আর সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। জনদুর্ভোগ বাড়ছে। আমরা অনুরোধ জানাবো, পার্লামেন্টে একটা বিরোধী দল আছে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের এই সব উল্লেখ করা সমস্যাগুলো, চিহ্নিত করা সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হোক, অ্যাড্রেস করা হোক, সমাধানের জন্য উভয় দলের সম্মিলিতভাবে পদক্ষেপ নিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করা হোক। 6 মাস পার হয়েছে। আমরা আশা করি সরকারকে, আমরা আগের দিনের সাংবাদিক সম্মেলনে বলেছি, সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী দল নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু মন্দ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দেব। আমাদের সেই রাজনৈতিক ভূমিকা সংসদেও চলবে, বাইরেও চলবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এবং সংবাদ সম্মেলনের চলার মধ্যে আমাদের সম্মানিত নায়েবে আমির, মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ভাই এসে উপস্থিত হয়েছেন। আর আগের নেতৃবৃন্দের পরিচয় তো আপনারা সবাই জেনেছেন। সাইফুল আলম খান বেলুন ভাই আসছেন, তার পরপরই মাননীয় সংসদ সদস্য, আমাদের নির্বাহী পরিষদ সদস্য বুলবুল ভাই আসছেন। এরপরে ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, তিনি উপস্থিত হয়েছেন। আমি আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখনই শেষ করলাম। আমার এই বক্তব্য লিখিত কপি আপনাদের কাছে গ্রুপে ইনশাআল্লাহ চলে যাবে। ধন্যবাদ। একজন করে বললে ভালো হয়। এই কথার মধ্যে প্রত্যেকটি ব্যাপারে আমাদের ভূমিকা, আমাদের বক্তব্য, আমাদের প্রস্তাবনা একদিকে পার্লামেন্টে, একদিকে বাইরে আমরা দেখে যাচ্ছি। এবং দেখেন, প্রায় আমরা বলি, আমাদের আমির জামাতও বলেন যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক এই ভূমিকাটা আমরা বিরোধী দলে পালন করছি। ফলে কোনো হটকারিতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হরতাল, মানুষ তো লোকেরা বলে যে বিরোধী দলের কই খুব তো কিছু দেখি না। তা আমরা গঠনমূলক করতে গিয়েই তো আমরা এইসব সমালোচনার সম্মুখীন হচ্ছি। তার অর্থ এটাও তো সরকারকে আমরা দেশ গঠনে সাহায্য করছি। আমরা তো সেই নির্বাচনের ফলাফল নিয়ে যে বিতর্ক, ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন থেকে শুরু করে এই 6 মাসের প্রত্যেকটি কাজে আগের মতো বিরোধী দলীয় চরিত্র, সেই ব্যাড কালচার যদি আমাদের থাকতো, বহু কিছু এদেশে অরাজকতা হতো। আমরা সেই পথে কিন্তু হাঁটিনি। তো এটা কি কপারেশন নয়? আমরা গঠনমূলকভাবে এখন রাষ্ট্র যাদের দায়িত্বে, বাজেট যাদের হাতে, টাকা হাতে, জনদুর্ভোগ আর রাষ্ট্র চালাবেন না, আমরা গাইড দিতে পারি, সাহায্য করতে পারি, আমরা করে যাচ্ছি। থ্যাংক ইউ। এটা দুঃখজনক। আমরা তো তথ্য দিলাম, আমরা তো কোনো ভাসমান কথা বলিনি। তো যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব নেই। তো আমি তো বলি যে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের পরিবর্তন হইলো না, বদলাইলো না, সেই সুদ ঘুষ অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের দোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই। এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। আর একটা কথা হচ্ছে যে এই সংকট আলোচনার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেছেন, সেখানে এটা ডিসকাস হবে। আমাদের বিরোধী দলের উপরে মারপিট, রক্তাক্ত, আমাদের 6 জন এই 6 মাসে বিরোধী দলের নেতাকর্মী 6 জনকে হত্যা করা হয়েছে ভাই। করছে না মানে কি? এমপিদের উপরে হামলা করা হয়েছে। আমাদের আমির হামজা কুষ্টিয়া কিচ্ছু করে নাই। দিব্যি তিনি একটা কাজ সেরে যাচ্ছেন, সামনে পিছিয়ে পুলিশ প্রোটেকশন। মাসুম মোস্তফা নেত্রকোনা। ফলে এমপিরা যেখানে আক্রান্ত হচ্ছেন, 6 জন শহীদ হয়েছে, হেলমেট পরে একেবারে যুবলীগের কায়দায় নেমে যাচ্ছে। সেজন্য এটা আমরা না, এর পাল্টা যদি কেউ বলতে চায় যে আপনারা ওই রকম পাল্টা কিছু করেন, শক্তি দেখান, এটা অনেকে বলতে চান। আমরা রাজনীতিতে কোনো সংঘাতকে অ্যাডমিট করতে চাচ্ছি না। চরম সংযমী হয়েও যদি যে অস্থিতিশীল দেশকে দেশ গোছানোর দিকে নিয়ে যাচ্ছি, আমরা এখনো সাহায্য করার জন্য চেষ্টা করছি। আমরা আমাদের নেতাকর্মীদেরকে, ছাত্রদেরকে সংযমী হতে বলেছি। আমরা আক্রান্ত হচ্ছি, আমরা কিন্তু আক্রমণকারীর ভূমিকায়। গণমাধ্যম স্বাধীনভাবে যে কাজ করতে পারতেছে না, তার প্রমাণ ওইটা যে সত্য লেখে না, অসত্যটাই অনেকে লিখতেছে। সব না, আজকের মতো থাকবে শেষ না। ধন্যবাদ। আমাদের মধ্যে ছিল, আমি তো বক্তব্যটা পুরো পড়িনি, বিদেশি বিনিয়োগ কমেছে
রপ্তানিও কমেছে, যে কারণে আমাদের কিন্তু আমাদের ইসের আপনার প্রবৃদ্ধির সূচকটাও কিন্তু নিচে নামে, অনেক কমছে, হ্যাঁ। অনেক কমে আসছে। সবাইকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।